এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা শক্তিগড় কালীবাড়িতে। তো এই মন্দির কবে প্রতিষ্ঠা হয়েছে, কিরমভাবে প্রতিষ্ঠা হয়েছে, কার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে, মন্দিরের কি ইতিহাস আছে, মন্দির কখন খোলে, কখন মন্দিরের পুজো হয় এবং এই মন্দিরে কী কী রিচুয়ালস আছে সব কিছুই জানানোর চেষ্টা করেছি আজকের এই ভিডিওতে। তাই কেউ স্কিপ করবেন না, দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে প্রিয়জনদের সাথে দয়া করে শেয়ার করবেন। শক্তিগড় স্টেশন থেকে বেরিয়েই আপনাদের দেখতে পাবেন ডান হাতে এই ছোট্ট কালী মন্দিরটি। আপনারা প্রণাম করে একদম জিটি রোডের দিকে এই সোজা রাস্তাটা দিয়ে এগিয়ে যাবেন। 1 মিনিটের মতো হাঁটলেই ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে জিটি রোড। একদম জিটি রোড থেকে বাঁ দিকে বেঁকলেই পড়বে শক্তিগড় বাজার এবং সেইখানেই আমাদের আজকের গন্তব্যস্থল দক্ষিণা কালী মন্দির। ভালো করে ল্যাংচার দোকানটিকে ফলো করে রাখুন। আর এটি হচ্ছে জিটি রোডের মোড়টি। এই বাঁ দিকে গেলে আপনাদের পড়বে শক্তিগড় বাজার এবং সেই বাজারের উপরেই অবস্থিত শক্তিগড় কালীবাড়ি। জিটি রোড ক্রস করে ঠিক ডান দিকে এই মিষ্টির দোকানের পাশ দিয়ে যে ছোট্ট গলিটি চলে যাচ্ছে সেটি হচ্ছে কালীবাড়ির মেন এন্ট্রেন্স। এইটি হচ্ছে কালীবাড়ির মেন এন্ট্রেন্স। ঢুকতেই পড়বে হচ্ছে বিশাল এই অশ্বত্থ গাছটি এবং এই অশ্বত্থ গাছটির পিছনেই রয়েছে একটি সিদ্ধেশ্বরী কালী মন্দির। আমরা আস্তে আস্তে মন্দির প্রাঙ্গণের দিকে প্রবেশ করছি। চলুন আমরা প্রত্যেকটি মন্দির দর্শন করি এবং মন্দিরের বিগ্রহকে প্রণাম করি। জয় ভবানী। আজকে উপস্থিত হয়েছি শক্তিগড় দক্ষিণা কালী মন্দিরে। মন্দিরটি একদম অবস্থিত হচ্ছে শক্তিগড় জিটি রোডের একদম ওপরে, শক্তিগড় বাজার, ঠিক শক্তিগড় বাজারের ওপরে অবস্থিত আজকের এই মন্দিরটি। মন্দির চত্বরে ঢুকতেই বাঁ দিকে পড়বে মূল মন্দির, দেবীর মন্দির এবং মূল মন্দিরের ঠিক বাম দিকে পড়বে হচ্ছে মহাবীরের মন্দির। আমরা যখন বিকেলবেলায় গেছিলাম তখন এখানে শীতল ভোগ তৈরি হচ্ছে। মহাবীরকে প্রণাম জানিয়ে আমরা মন্দিরের অন্য দিকে আমরা এগোচ্ছি। দেবী দক্ষিণাকালীর মন্দিরের ঠিক দুপাশে একটি সিংহ এবং একটি বাঘের মূর্তি রয়েছে এবং এগুলো বিভিন্ন কক্ষ যেগুলো মন্দিরের কাজে ব্যবহার করা হয়। আর ঠিক দক্ষিণাকালী মায়ের মন্দিরের ঠিক সামনেই হচ্ছে শিবের মন্দির, যেন ভৈরব সবসময় ভগবতীকে দুচোখ ভরে দেখছেন। মন্দির প্রাঙ্গণে উঠোনে রয়েছে একটি হাঁড়ি কাঠ এবং এটি হচ্ছে দেবীর মূল মন্দির। আমরা দর্শন করছি ভগবতী দক্ষিণাকালীকে। মায়ের মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে শিবের মন্দির। এই শিবের মন্দিরটি কথিত আছে বর্ধমান মহারানী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। মন্দিরের ঠাকুরমশাইয়ের কথা অনুযায়ী এই তল্লাটের সব থেকে বড় শিবের মন্দির হচ্ছে এইটা। আমরা এখন ভগবান মহাদেবকে দর্শন করছি। নমঃ পার্বতী পতয়ে হর হর মহাদেব। মন্দির প্রাঙ্গণটা খুব সুন্দর, ফাঁকা এবং মাঠের দিকে বিভিন্ন বড় বড় গাছ গাছালিতে ভর্তি, যেটা এক শান্ত মনোরম পরিবেশ তৈরি করছে। আপনারা আসুন, আপনাদের এই পরিবেশ আপনাদের মন শান্ত করে তুলবে। আমরা শিবের ঘর থেকে এখন ভগবতীর ঘরের দিকে চলে এসেছি। এখন আমরা দর্শন করছি ভগবতী কালীকে। জয় ভবানী। শিলামূর্তির ওপর অপূর্ব সুন্দর প্রাকৃতিক কালী মূর্তি। জয় ভবানী। এটি একটি কিন্তু শিলা, কালো শিলা। শিলার ওপর যদি ভালোভাবে লক্ষ্য করেন এখানে কিন্তু চতুর্ভুজা দক্ষিণা কালীর মূর্তি সুন্দরভাবে ফুটে রয়েছে। নমস্কার ঠাকুরমশাই। আপনার নামটা প্রথমে বলুন। আমার নাম হচ্ছে দীপক অধিকারী। বলছি যে মায়ের অধিকারী ব্যাপারটা এখানে একটু বলি। অধিকারী আমরা ঠিক নই, আমরা হচ্ছি ব্যানার্জি সান্ডিল্য গোত্র, কিন্তু বর্ধমান সর্বমঙ্গলা বাড়ির যে মন্দির আমরা অধিকারস্তু বর্ধমান মহারাজের, সেই হিসেবে উনি আমাদেরকে যে একটা টাইটেল যেমন রায়চৌধুরী হয় তেমনি এটা আমরা হয়ে গেছি অধিকারী।
সে ব্যানার্জিটা না গোত্র পাল্টান, না হয় নামটা পাল্টাবে, রাজার একটা কিছু পদবি নিতে হবে। রাজারা তাই দিত, জানেন আপনি, রায়চৌধুরী যেমন, হ্যাঁ, ঘোষাল, হ্যাঁ, অনেককে আমার ছোট মাসে যেমন মুন্সি দিয়ে রেখেছে, হ্যাঁ, এরকম ধরনের। ঠিক আমাদের তাই, আমরা হচ্ছে ব্যানার্জি শান্ডিল্য গোত্র, কিন্তু অধিকারস্তু, অধিকার নিয়েছি, অধিকারী টাইটেলটা আমাদের হয়ে এসেছে। হ্যাঁ, এই মন্দিরটার নাম কি? এই মন্দিরটার নাম হচ্ছে শক্তিগড় দক্ষিণা কালী মন্দির। আচ্ছা, এটা এই মন্দিরের বয়স কত? মূর্তি তো অনেক প্রাচীন। হ্যাঁ, এর বয়স হচ্ছে মোটামুটি আপনার 400 বছর, 400-এর কাছাকাছি। বাহ। 400। এই মানে মায়ের ইতিহাসটাকে ছোট্ট করে বলুন, যাতে আমাদের সব দর্শকদের সুবিধে হয়, সুবিধার্থে একটু আপনি ছোট্ট করে মায়ের। এইটা হচ্ছে আপনার বর্ধমান সর্বমঙ্গলা মায়ের, আমার এটা অনেক পুরুষের কথা বলছি, 450 বছর। সর্বমঙ্গলা বাড়ি হচ্ছে 450 বছরের মন্দির। তা হঠাৎ এইখানে এটা নাম ছিল ষাটটিগড়। বর্ধমান মহারাজকে আমাদের এই মাস কালী স্বপ্ন দেন, স্বপ্ন দিয়ে বলেছেন যে এরকম দাদু, আমার বর্ধমান মহারাজকে স্বপ্ন দিয়ে বলেছেন যে আমি এইরকম শ্মশানের, এটা ঝিল ছিল, যে মা যেখানে বসে রয়েছে ওটা ঝিল। আচ্ছা। তখন বর্ধমান মহারাজ গেছে, আমি এই শক্তিগড়ে, ষাটটিগড়ে, এই জিটি রোড, গ্যান্ট্যাং রোড ছিল, গ্যান্ট্যাং রোডের পাশেই শিমুল গাছ আছে, পরপর শিমুল গাছ, দেখবেন এদিকে তাকিয়ে দেখতে পারবেন, পরপর শিমুল গাছ আছে। এইটা গোটাটাই শিমুল গাছ ছিল, বাঘ ফাঘ এইসব বাস করতো, জঙ্গল। তা ওই শিমুল গাছের মধ্যে আমি ওখানে আছি, আমার কষ্ট হচ্ছে, আমার মন্দির প্রতিষ্ঠা করে দিই। তখন বর্ধমান মহারাজ ঘুম থেকে উঠে চিন্তা করে দেখেছে, তাই তো এখানে বললেন, তা ষাটটিগড় কোনখানে? বর্ধমান মহারাজ ঠিক মতন করতে পারেন, অনুমান করতে পারছেন না। তখন পাঠান, ওই তহবিলদার যারা সন্ডেটের ছিল তাদেরকে পাঠিয়েছেন, পাঠিয়ে অনুমান করিয়েছেন যে হ্যাঁ, ষাটটিগড় বলে একজন হাইরোড, গ্যান্ট্যাং রোড হাইরোডের পাশেই আছে। তখন উনি আসেন, বর্ধমান মহারাজ এসে সৈন্য সামন্ত, হ্যাঁ, ঘোড়ায় চেপে উনি আসেন, হাতিতে চেপে আসেন, সব এসে দেখেছেন, দেখে মাকে অনুমান করতে পারছেন না বর্ধমান মহারাজ, আবার রিটার্ন ফিরে যান। দিয়ে আবার রাত্রি শুয়েছে, মাকে বলেছে, মা আমি তো তোমাকে অনুমান করতে পারছি না কোনখানে। তখন বলেছে, তুই রাস্তা ধরে ষাটটিগড়ের কাছে জিটি রোডের পাশে যে 6টা শিমুল গাছ পড়বে, 6টা শিমুল গাছের পর ওইখানে জঙ্গলটা সাফ করবি, ওইখানে একটা ঝিল আছে, ঝিলের ওপরে আমি অধিষ্ঠান করছি। তখন বর্ধমান গাজী মহারাজ হচ্ছে, তখন বর্ধমান মহারাজ এসেন, দেখেছেন, দেখে এসে জঙ্গল সাফ করতে বলেছে, জঙ্গল সাফ করে তখন দেখছি ঝিলের ওপর মা পড়ে আছে। মায়ের যে মূর্তিটা দেখছেন, ওই মূর্তিটাই মায়ের একটা হচ্ছে দৃষ্টান্ত দিয়ে বর্ধমান তখন মহারাজ এই মন্দির প্রতিষ্ঠিত করেন। এই মন্দির প্রতিষ্ঠিত করার পর এইটা নাম হয় শক্তিগড়। ষাটটিগড় থেকে মা শক্তিদায়িনী, হ্যাঁ, বা মায়ের যে মহিমা, মায়ের যে একটা শক্তির আবির্ভাব, শক্তিগার একটা আবির্ভাব, শক্তির আবির্ভাব, সেই থেকে শক্তিগড়। আর বর্ধমান মহারানী ওই বাবাকে প্রতিষ্ঠান করেন। এইখানকার এই এলাকাটার মধ্যে এত বড় শিবার নাই। আচ্ছা, এই এলাকার একমাত্র বর্ধমানে আছে। বিশাল। এইটা হচ্ছে এই এলাকা সবথেকে বড় শিব। এটা রানীমা প্রতিষ্ঠিত করেন। আর এই যে পুকুর দেখছেন, এটা হচ্ছে রানী পুকুর। আচ্ছা, ওইটা হচ্ছে রানী পুকুর। এই পুকুরে মাছ ধরে মায়ের মাছ ভোগ, মায়ের প্রত্যেকদিন অন্নকূট ভোগ হয় মাছ দিয়ে, শুধু আর কিছু না। মাছের, হ্যাঁ, যেমন ওখানে মাছের টক সর্বমঙ্গলা বাড়িতে মায়ের ভোগ, এখানে তেমনি মাছের, সেটা যাই করি, মাছের ঝাল করি, যাই করি, ঝাল ঝোল, হ্যাঁ, যাই হোক, মায়ের এটা হবে। আর এই পর্যন্ত মায়ের মহিমা। আচ্ছা ঠাকুর সাহেব, বলছি যে মায়ের মন্দির খোলার টাইমিংটা বলে দিন, 2 টাইমটা বলবেন। হ্যাঁ, একটা হচ্ছে পুজো করার টাইমিংটাও বলবেন। সকাল 5:30 থেকে 6টার মধ্যে মায়ের মন্দির খুলে দেওয়া হয়। মফস্বল এরিয়া তো, 5:30 থেকে 6টার মধ্যে মায়ের মন্দির খুলে দেওয়া হয়। 7টার মধ্যে মায়ের পুজো অল কমপ্লিট হয়ে যায়। আচ্ছা, খুব জোর 7:30, কোনো কি অকেশন থাকলে 7:30, কিন্তু মায়ের ভোরের পূজা আদি হয়ে যায়। হয়ে গিয়ে আপনার মোটামুটি 1টা থেকে 1:30 পর্যন্ত মন্দিরকে খুলে রেখে দেওয়া হয়। তারপর মন্দির বন্ধ হয়। আবার 4টে থেকে মন্দির খোলা হয়। মোটামুটি গরমকালে 8:30, শীতকালে 8টা।
এমনি আরতির টাইমিং করুন সন্ধ্যাবেলায়? সন্ধ্যেবেলায় হবে এখানে মোটামুটি ধরে রাখুন ছটায় আরতি হবে গরমকালে। তারপরে এমনি শীতকালটায় মোটামুটি আপনার 5টায় হয়ে যায়, 5:30তেও হয়, আবার 5:15-20তেও হয়, যেমন সন্ধ্যার সময় আরতিটা। সেই বলছি ঠাকুর সাহেব, যে মায়ের এমনি বাৎসরিক উৎসবটা কখন? এটা হচ্ছে দীপান্বিতা, যেটা কার্তিক মাসে কালী পুজো মেন। ওই দিন হচ্ছে মায়ের দীপান্বিতা বাৎসরিক পূজা। ওই দিন বহু মানুষ সমাগম হন এখানে, বিশাল একটা মানুষ আসেন, বা ওই যে মাঠটা রয়েছে ওইখানে মায়ের মাঠে মায়ের প্যান্ডেল করে রান্নাঘর বা মানুষকে খাওয়ানো দাওয়া এইখানটার মধ্যেই হয়। মায়ের চাতার ফাতার এইসব নিয়ে সব সমগ্র 4,000-4,000-এর মতো, 4 থেকে 4,500-এর মতো লোক খান মায়ের। এটা বাৎসরিক পূজা মায়ের, কার্তিক মাসে দীপান্বিতা কালী পুজোর সময় মায়ের বাৎসরিক। এখানে বলি মানে হ্যাঁ, বলির সিস্টেম আছে ওই কালী পুজোর সময়, যারা যাত্রীরা আসেন তাদের বলি। আর এমনি যদি ধরুন কেউ অন্য সময় নিয়ে হলো তখন? হ্যাঁ, তখনও হবে, শনি মঙ্গলবারই আসেন। ঠিক আছে। যারা ধরো মানে এই আমার দর্শক যারা রয়েছেন, তারা ধরুন এই মন্দিরে আসতে চাইছে বা এসে মাকে পুজো দিতে চাইছে, তো আপনার সাথে ধরুন যোগাযোগ করে ধরুন তারা আসছে, এটাও হতে পারে? হ্যাঁ। আচ্ছা, এরকম কি কোনো সিস্টেম আছে? ধরুন আমাদের কলকাতা থেকে দূর থেকে আসছে, এখানে প্রসাদ পাওয়ার কিছু ব্যাপার, ধরুন আপনাকে ফোন করে দিল, প্রসাদের কিছু ব্যাপার হবে কি? তার মূল্য কি আছে বা এরকম কিছু কি সিস্টেম আছে? এখন ব্যাপারটা বলি, আমাদের এখানে মকরসার এরিয়া বলছি, আগে থেকে বলতে হবে, বলার পর মানে আগের দিন আমার নাম্বারে কল করবেন, কল করে ফোন করবেন, আমি বলে দেবো। এবার যদি মনে করেন 4-5 জন হয় তখন আমাদের একটু অসুবিধা হয়। আচ্ছা, কিন্তু সেটা আগে থেকে 2-4 দিন আগে থেকে বললে পরে সেটা আমরা ব্যবস্থা করি। তবে সেটা কি মোটামুটি যেমন মঙ্গলাবাড়িতে বসে খাওয়াটা 50 থেকে 55 টাকা নেয়, আমাদের তো এটা হবে না। আমাদের ধরুন একটু চার্জ বেশি লাগবে, চার্জ একটু বেশি, অবশ্যই। 4 জনের মোটামুটি ধরুন আপনার 400 টাকার মতো লাগবে। আচ্ছা, হতেই পারে। হ্যাঁ, এবার মাছ টাছ সবই থাকবে, পায়েস টাইস পরমান্ন সবই থাকবে। হতেই পারে, কেন ওটা একটা বেশি লোক যাচ্ছে, ওখানে প্রায় আমরা প্রতিদিন 200 থেকে 250 লোক খায়, আর এটা একটা সাইডে রয়েছে মন্দির, এবং ওটার প্রচারটা বেশি। স্বাভাবিক ব্যাপার, এখানে 100 টাকাটা কোনো ব্যাপার না এটা প্রসাদ পেতে। কারণ আমরা দেখেছি আদ্যাপীঠে 80 টাকা একটা ভোগের সিস্টেম, সব জায়গাতে আছে, এখানে 100 টাকাটা একটা মানুষ এফোর্ড করতেই পারে। ঠিক আছে, এখন আপনার ফোন নম্বরটা একটু বলুন। 9153721894। ঠিক আছে, থ্যাংক ইউ। প্রথম এটি হচ্ছে মা দক্ষিণাকালী। আচ্ছা, মা আদি মা, এই যে মায়ের যে শিলামূর্তিটা দেখতে পাচ্ছেন, এটি মাকে বর্ধমান মহারাজ পেয়েছিলেন। আর এটা হচ্ছে বর্ধমানের নারায়ণ শিলা বিগ্রহ, দেখতে পাচ্ছেন। এই নারায়ণ, ইনি হচ্ছেন শ্রীধর, আর উনি হচ্ছেন আমাদের জনার্দন, বর্ধমান মহারাজের দেওয়া নারায়ণ। আর মায়ের হচ্ছে মঙ্গল ঘট, ওইটা ওই মা ওই দীপান্বিতা পুজোর সময় মায়ের ওই ঘট যাবেন ওই পুকুরে, ওখান থেকে জল তুলে নিয়ে এসে মায়ের পূজা হবে এখানে সামনে বসিয়ে। তারপর আবার পুজোর পরের দিনকে মা আবার জলে যাবেন, ঘট নিরঞ্জন করে নিয়ে এসে মাকে উপরে তুলে দিয়ে ঘটটি তুলে দেওয়া। এই যে গণেশ, সিদ্ধিদাতা গণেশ দান করেছেন, সেই গণেশ আছে, ভক্তরা দান করে দিয়ে যায়। গোপাল আছে, এই যে গোপাল, গোপাল আমাদের আছে। বর্ধমানে অনেক পুরনো, অনেক পুরনো। মূল মন্দিরের ঠিক বাঁদিকে অবস্থিত হচ্ছে এই বিশাল পুকুরটি। এটি হচ্ছে মায়ের পুকুর। এই পুকুরটার নাম হচ্ছে রানী দিঘি। এই পুকুরের মাছ দিয়েই প্রত্যেক দিন দেবীর অন্নভোগ হয়। আর এই যে জালটা ফেলা রয়েছে নীল রঙের, এখানেই মাছ ধরা রয়েছে। এখান থেকে একটি করে মাছ নিয়ে গিয়ে দেবীর প্রত্যেক দিনের অন্ন সেবা হয়ে থাকে। এটা আমরা এখন দেখছি যে মায়ের ভোগের ঘর। এখানে নিত্যদিনের অন্নভোগ হয় এবং উৎসবাদিতেও এখানেই মায়ের ভোগ হয়ে থাকে। আমার ঠাকুরমশাইয়ের মুখে কিছু শিমুল গাছের কথা শুনেছিলাম, যেটি একটি ঝিল ছিল এবং এখানে শিমুল গাছ ছিল। এই যে শিমুল গাছগুলো এখনো রয়েছে মন্দিরের ঠিক পিছন দিকে দেখা যাচ্ছে। এই শিমুল গাছের লক্ষণ দেখেই বর্ধমান মহারাজা মাকে এইখান থেকে পেয়েছিলেন এবং বর্তমানে যেখানে মায়ের মন্দির সেখানেই এককালে ঝিল ছিল। মন্দিরের ঠিক পাশে পুকুর পাড়েই রয়েছে একটি মনসাতলা।
সেটি আপনারা এখন দেখছেন। আমরা মা মনসাকে প্রণাম জানাচ্ছি। জয় মা, জয় ভবানী। এবার মন্দির চত্বর থেকে বেরিয়ে আপনাদের প্রথমেই বলেছিলাম যে একটি বাঁ দিকে পড়বে সিদ্ধেশ্বরী কালী মন্দির। এখন সেই সিদ্ধেশ্বরী কালী মন্দিরটাতেই আমরা এখন যাচ্ছি সিদ্ধেশ্বরী মাকে দর্শন করতে। আপনাদের দেখাচ্ছি মন্দির প্রাঙ্গণের ঠিক পাশেই অবস্থিত সিদ্ধেশ্বরী কালী মন্দির। আজকের ভিডিওটি আপাতত আমরা এই শক্তিগড় কালী মন্দিরে আমরা শেষ করছি। খুব তাড়াতাড়ি নতুন আর একটি ভিডিও নিয়ে আগামী সপ্তাহে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ভবানী।